সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই চলবে মামলা। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মামলার আবেদন খারিজ হয়ে গেল। বিচারপতি তার আবেদন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আবেদন করা হয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার নাম জড়িয়ে যায়। সেই সংস্থার সিইও পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তার বাবা মায়ের নামও ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছে। এই কথা জানা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের সম্পত্তির হিসেবের খতিয়ান জানতে চায়, তাই নিয়ে মামলা অন্যদিকে বাঁক নেয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান কত। 2014 সালের পর থেকে সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়েছে। এই সময় শিক্ষক নিয়োগ দুর্নীতিও হয়েছে। এই বক্তব্য যথেষ্ট আলোচনা ক্ষেত্রে তৈরি করে রাজনৈতিক মহলে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানানো হয়। শুধু তাই নয়, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে শুনানি হচ্ছে সেই সংবাদ প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে মানহানি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের। সেই ধরনের খবর যাতে আর প্রকাশিত না হয় সেই আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্দেশ দিক। এই বক্তব্য আইনজীবীর তরফে ছিল। এদিন শুক্রবার ওই মামলার শুনানি হয়। বিচারপতি তার রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেননি। তিনি জানিয়েছেন এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না। তিনি আবেদন খারিজ করে দেন। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে আবেদন করতে পারেন, এই বক্তব্য বিচারপতি রেখেছেন। বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও তার খতিয়ান নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সঠিক তদন্ত করে উপযুক্ত তথ্য আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন তিনি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মামলা ধোপে টিকল না। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই চলবে মামলা। এবার কি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন জোরালো হচ্ছে। অনেক খেলা বাকি আছে। যুদ্ধ লেগে গেল সুকান্ত অনুপমের। বঙ্গ বিজেপিদের শোরগোল। খেলাধুলা করা শরীরের পক্ষে ভালো, অনুপম হাজরাকে খোসা ও একই সঙ্গে বার্তাও দিলেন সুকান্ত মজুমদার। তার সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার পর এ রাজ্যের একমাত্র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা দাবি করেছেন যে গত নভেম্বর মাসে একটি বিশেষ ঘটনার কারণে তিনি নিজেই নাকি আবেদন করেছিলেন নিরাপত্তা প্রত্যাহার করে নিতে। পাশাপাশি অনেক খেলা বাকি আছে বলেও এক প্রকার যুদ্ধ দুই নেতার হুঁশিয়ারির সুরও শোনা যায় অনুপমের গলায়। সোশ্যাল মিডিয়ায় এদিন বৃহস্পতিবার অনুপম এও লেখেন, এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোরমুক্ত বিজেপি চাই। আর অনুপম হাজরার অনেক খেলা বাকি আছে। এই মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত খোসা ও বার্তা দিয়ে বললেন, উনি ফেসবুকে কি লিখেছেন জানি না, তবে খেলাধুলা করা শরীরের পক্ষে ভালো। উনি অনেক দিন অসুস্থ ছিলেন, খেলতে পারেননি, এখন খেলবেন, তাতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি অনুপম হাজরার কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী প্রত্যাহার করা নিয়ে সুকান্ত মজুমদারের কথায় কারা কারা নিরাপত্তা পাবেন এই বিষয়টি পুরোপুরি আইবি ডিপার্টমেন্ট দেখে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করে। কাউকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হবে কি না এটা একান্তই স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। আমি যখন রাজ্য বিজেপি সভাপতি হয়েছিলাম আমিও অনেক দিন কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিলাম না। পরবর্তীকালে আমি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেয়েছি। পরবর্তীকালে আইবি ডিপার্টমেন্ট আমার জীবনের ঝুঁকি রয়েছে বলে মনে করায় আমার সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। লোকসভা ভোটে বাংলার 14 আসনে মহিলা মুখ খুঁজছে বিজেপি। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। তবে আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা সংরক্ষণ বিলের নিয়ম মেনেই এগোতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে 33% মহিলা প্রার্থী দিতে চাইছেন মোদি সহ নাড্ডারা। সূত্রের খবর, সব রাজ্যেই এই মর্মে কেন্দ্রীয় বিজেপির তরফে নির্দেশিকাও পাঠানো হচ্ছে।
সব রাজ্যে যদি এই সংরক্ষণের নিয়ম মানা হয় তাহলে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে 14টি আসনে মহিলা প্রার্থী দিতে হবে পদ্ম শিবিরকে। সূত্র মারফত জানা যাচ্ছে সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে গেরুয়া শিবিরের মধ্যে। জানা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। গুটি সাজানোর পালাও শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত সাম্প্রতিককালে বিজেপির বিভিন্ন কর্মসূচিতেও মহিলাদের উপস্থিতি অনেকটা বেড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গত লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 5টি আসনে মহিলা প্রার্থী দিয়েছিল। সেক্ষেত্রে সংখ্যাটি বাড়িয়ে এবার প্রায় 14টি আসনে মহিলা প্রার্থী দিতে চাইছে বঙ্গ বিজেপি শিবির। ইতিমধ্যেই বেশ কিছু নামের প্রস্তাব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও বাংলার মহিলা মোর্চাকে বার্তা দেওয়া হয়েছে মাঠে ময়দানে আন্দোলনে নামার জন্য। জেলায় জেলায় গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে মহিলাদের 500 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। ভোট ময়দানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যথেষ্ট প্রভাব পড়তে দেখা গিয়েছে। তবে বিজেপি তাদের মহিলা ভোট ব্যাংককে বোঝাতে চাইছে 500 টাকা দিয়ে মায়ের মুখের হাসি ফোটালেও ছেলে বেকার হয়ে বসে থাকছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকসভার আগে মহিলা ভোট ব্যাংক ইস্যুতে তৃণমূলকে বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি শিবির। শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় ত্রুটি, রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি রাখছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় রাজ্য সরকারের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে ওই রিপোর্ট দিতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কী কী নিরাপত্তা পাওয়ার কথা রয়েছে, আর রাজ্য বিরোধী দলনেতাকে কোন কোন নিরাপত্তা দিচ্ছে সেই ব্যাপারে তথ্য জানাতে হবে নবান্নকে। আদালতে সেই তথ্য পেশ করতে হবে। শুভেন্দু অধিকারীর আইনজীবীদের অভিযোগ, বিরোধী দলনেতার বিরুদ্ধে চক্রান্ত করছে রাজ্য। তার পাইলট কার পাওয়ার কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাইলট কার দেওয়া হচ্ছে না। জেড ক্যাটাগরি নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। তিনি যেখানে যাবেন তার আগে রুট লাইনিং করার কথা পুলিশের, কিন্তু সেই সব করা হচ্ছে না বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী নিজেও এই অভিযোগ একাধিকবার করেছেন। তার নিরাপত্তার ব্যবস্থা সঠিকভাবে করছে না রাজ্য সরকার। অতীতে দেখা গিয়েছে বেশ কয়েকবার শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়েছে। কনভয়ে অন্য গাড়ি এসে ধাক্কা মেরেছে, সেই নিয়েও রাজ্য রাজনীতিতে শোরগোল হয়েছিল। এদিন শুভেন্দু অধিকারী আরামবাগে গিয়েছিলেন। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষি ও কৃষকরা তাদের পাশে দাঁড়াতে আরামবাগ জেলা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে কামারপুকুর চটিতে আলু বীজ বন্টন শিবিরের আয়োজন করা হয়। সেখানেই যোগ দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকেও আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা ছিল। সেই বৈঠক প্রত্যাশিতভাবেই শুভেন্দু এড়িয়ে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকেই থাকতে চান না, এমন কথাই তিনি জানিয়েছেন। সুপ্রিম কোর্টে পিছিল মহুয়ার আবেদনের শুনানি, ফাইল পড়ে দেখতে সময় লাগবে জানালো শীর্ষ আদালত। সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র, কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদনের শুনানি হলো না। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে আগে সব ফাইল পড়ে দেখতে হবে তার জন্য সময়ের প্রয়োজন। তারপর বিষয়টি নিয়ে শুনানি হবে। নিয়ম বহির্ভূতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মহুয়া। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শেষ পর্যন্ত গত 8ই ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়। তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয়েছে সাংসদকে, কিন্তু যেভাবে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে, সেই নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, বিজেপি সাংসদ নিশিকান্তের আনা অভিযোগ নিয়েও প্রশ্ন উঠছে বিরোধী শিবির থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানিকে অন্যায়ভাবে একাধিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে সরব হয়েছিলেন বলেই পরিকল্পনা করে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হলো বলে অভিযোগ বিরোধীদের। সংসদের নীতি কমিটির তদন্ত প্রক্রিয়া নিয়েও কম প্রশ্ন নেই।
তদন্তের নামে মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অনৈতিক প্রশ্ন করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে তৃণমূল তো বটেই, কংগ্রেস, সিপিএম, রাষ্ট্রীয় জনতা দল, ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও মহুয়ার পাশে দাঁড়িয়েছে। সংসদে জ্বালাময়ী ভাষণের জন্য পরিচিত মহুয়া একা মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। মহুয়া নিজেও হার মানতে নারাজ। তার প্রশ্ন, তার বিরুদ্ধে একটি অভিযোগে প্রমাণ করা যায়নি, টাকার লেনদেনের কোনো তথ্য দেখাতে পারেননি অভিযোগকারী। তাহলে কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হলো? টাকার অভিযোগ তদন্ত করে দেখার যে সুপারিশ রয়েছে নীতি কমিটির সুপারিশে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত যেখানে করতে হবে বলা হয়েছে, সেখানে তদন্তের আগে মহুয়াকে বহিষ্কার করা হলো কোন যুক্তিতে প্রশ্ন উঠছে। সেই নিয়েই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন মহুয়া। সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। মুখ ফিরিয়ে মমতা, মহাসংকটের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজকরা মুখে তারা বলছেন সম্পূর্ণ অরাজনৈতিক আয়োজন, কিন্তু বঙ্গ বিজেপি নেতাদের ভিড় সেই দাবিকে সমর্থন করছে না, আর তাই তাদের সময় দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি আয়োজন করেছে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের যৌথ প্রয়াসে হলেও এই কর্মসূচির নেপথ্যে রয়েছে রাজ্য বিজেপি। সেটা যেমন তৃণমূলের নেতৃত্বের নজরে এড়িয়ে যায়নি, তেমনই এটাও সামনে এসেছে যে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীকে। যেহেতু এই অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান নয়, তাই প্রোটোকল মেনে সেই অনুষ্ঠানে থাকতে বাধ্য নন মুখ্যমন্ত্রীও। ঘটনাচক্রে কলকাতা পুলিশ যেমন এখনও এই অনুষ্ঠানের ছাড়পত্র দেয়নি, তেমনি অনুষ্ঠানের আয়োজকদের এখনও সময় দেননি মুখ্যমন্ত্রীও। তার মধ্যে মহাসংকটে পড়ে গিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। সংকট কোথায়? যে 24শে ডিসেম্বর এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেদিনই আবার রয়েছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য টেট। প্রথমে ঠিক ছিল এই পরীক্ষা হবে 10ই ডিসেম্বর, কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে 24শে ডিসেম্বর করা হয়েছে। টেটের সেই দিন বদল নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টে এই পরীক্ষার দিন বদল চেয়ে আর্জিও জানিয়েছেন। পরীক্ষার তারিখ পিছনো হবে না, এমনটা ধরে নিয়েই প্রস্তুতি জোর কদমে সেরে রাখছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদও। 24 তারিখ যে টেট হচ্ছে সেটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন টেটের কারণে রবিবার হলেও সকাল 6:50 থেকে ট্রেন চালানো হবে। এই অবস্থায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর কাছে টেটের দিন বদলের আর্জি জানিয়েছেন লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজকরা। এই বিষয়ে অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সহসভাপতি নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, আমরা আদালতে যাব না, তবে গীতাপাঠের দিন কোনোভাবেই পিছনো হবে না।